আমরা সকাল থেকে যে ঘটনার দিকে চোখ রাখছি যে বিমান দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু হলো অজিত পাওয়ারের, এবং তারপর বিরোধীরা যেটা বলতে শুরু করেছেন যে আমরা যদি অতীতের ঘটনাটা দেখি, আমরা যদি ক্রোনোলজিটা দেখি, তাহলে এরকম বিমান দুর্ঘটনায় অনেকেই মারা গেছেন এবং সেখানে কোথাও একটা রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে যে এটা কি সত্যিই দুর্ঘটনা নাকি এরকম ঘটানো হলো, এবং উনি নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন। এই যে পুরো বিষয়টা, দেখুন, অমিত শাহর কথা অনুযায়ী ক্রোনোলজি সমাজ লিজিয়ে, সেই ক্রোনোলজিটা বোধহয় এই ঘটনার পরে একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমি আপনাদের মনে করাই, যেটা কেউ এখনো বলেনি, মহারাষ্ট্রে যারা যারা নরেন্দ্র মোদী অমিত শাহর বিরোধী বলে পরিচিত, তারা কিন্তু কেউই বেঁচে থাকেনি। এমনকি বিজেপি নিজের দলের নেতা হলো। আমরা ভুলে যাই যে গোপীনাথ মুন্ডে 2014 ক্ষমতার আসার পর যিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন এবং পরের নির্বাচনে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন বলে সবাই নিশ্চিত ছিল, তিনি দিল্লি শহরে মন্ত্রী হিসেবে গাড়ির ধাক্কায় মারা যান। ঠিক আছে, এবার মারা গেলেন অজিত পাওয়ার, যিনি কিছুদিন আগে শুধু বিজেপির সমালোচনা করেননি, যিনি একই সঙ্গে বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে আসার ব্যাপারে ইঙ্গিত দিচ্ছিলেন। আমাদের মনে রাখতে হবে যে অজিত পাওয়ার, মানে যে পাওয়ার পরিবারকে রিপ্রেজেন্ট করেন, তারা মহারাষ্ট্রের একটা বড় অংশে, যাকে বলে মারাঠওয়ারা, সেখানে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক শক্তি। এবং আপনি যে কথাটা বলছেন, যে নির্বাচনে অজিত পাওয়ার প্রচারে যাচ্ছিলেন, সে নির্বাচনে কিন্তু অজিত পাওয়ার বিজেপির সঙ্গে লড়ছেন না। অনেক জায়গাতেই নিচে তিনি নিজের কাকা শরদ পাওয়ারের গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করে নিয়েছিলেন। অজিত পাওয়ার মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ নন, মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন। সেই ডেপুটি চিফ মিনিস্টারের চলে যাওয়াটা আচমকা একটা দুর্ঘটনায় অনেক প্রশ্নের উদ্রেক করে। সঞ্জয় রাউত, যিনি শিবসেনার নেতা, মানে শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা, তিনি ইতিমধ্যেই টুইট করে এটা বলেছেন। আমি দেখলাম রাজ্য তৃণমূলের অনেক নেতাও সেই টুইটটাকে শেয়ার করছেন। দেখুন, এই প্রশ্নটা আবার আমি কারণ বলছি যে যেভাবে অমিত শাহ বলেন ক্রোনোলজি সমাজ লিজিয়ে, সেই ক্রোনোলজির প্রশ্ন। এবং আরেকটা জিনিসও মাথায় রাখবেন, সেটাও খুব ভাইরাল ভিডিও ছিল, যে অজিত পাওয়ারের উদ্যোগে অমিত শাহ গৌতম আদানির বাড়িতে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছিলেন। ফলে এর সঙ্গে বাণিজ্য স্বার্থ, ভারতবর্ষের রাজনীতি, অনেক কিছু এমন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একজন ডেপুটি চিফ মিনিস্টারের প্লেন, ডেপুটি চিফ মিনিস্টার যিনি বিজেপির সঙ্গে আছেন, মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের, তার প্লেন ভেঙে পড়াটা বোধহয় অনেক অনেক প্রশ্নের জন্ম দেয়। আমি এখনও রহস্য শব্দটা ব্যবহার করছি না। এবং আরও একটা কথা মনে করিয়ে দিই, ঠিক মহারাষ্ট্রের পাশের রাজ্য গুজরাটের যিনি আগের চিফ মিনিস্টার ছিলেন, তিনি যে ফ্লাইটে বিদেশ যাচ্ছিলেন, সেই ফ্লাইটটা ভেঙে পড়েছিল। এবং এখনও অবধি কোনো সূত্র আমাদের বলতে পারেনি যে ওই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা কেন ভেঙে পড়েছিল। প্রথমে বিমানের যিনি পাইলট, তার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করা হয়েছিল, তারপর তার পরিবার এবং পাইলটরা সমস্বরে প্রতিবাদ জানানোয়, আর দেখা গেছে পাইলটদের ওটা অপরাধ নয়। তাহলে কেন ভেঙে পড়লো, কেন একসঙ্গে অতজন যাত্রী মারা গেল, সেটা প্রশ্ন। এবার আবারও বলছি যে বিজেপি তথাকথিত ডবল ইঞ্জিন রাজ্যের সরকারের ডেপুটি চিফ মিনিস্টার, যার যোগ দেওয়াতেই মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিসের সরকার বেঁচে গিয়েছিল, সেই অজিত পাওয়ার চলে গেলেন। এবং যখন তিনি ইঙ্গিত দিচ্ছিলেন যে তিনি যে কোনো সময় করতে পারেন, শরদ পাওয়ারের কাছে ফেরত যেতে পারেন, তখনই ঘটনাটা ঘটল। এবং দাদা, তুমি আমাকে বলছিলে যে বিষয়টা, যে অজিত পাওয়ারের যে রাজনৈতিক জীবন, এবং সেটা অনেকটা সামনে থেকে তুমি দেখেছো। ফলত আমি শরদ পাওয়ারের পরিবারকে চিনি, তাদের যে প্রভাব, তারা একসময় তো পশ্চিমবঙ্গের যে রাজনীতিক প্রিয়রঞ্জন দাশমুন্সির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শরদ পাওয়ার। কংগ্রেসের যে ঘরানাটা আমাদের পশ্চিমবঙ্গে ছিল। অজিত পাওয়ার, শরদ পাওয়াররা মহারাষ্ট্রের রাজনীতিতে জনক্ষমতা বলে, অর্থ বলে, যে বিপুল বৈভবের অধিকারী ছিলেন, সেইটার কথা আমাদের মাথায় রাখতে হবে। সেটার এবার রাজনৈতিক উত্তরসূরি কী হবে, সেটা জরুরি প্রশ্ন।